আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজ তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব কৃষি জলবায়ু সম্বন্ধে। ফসল উৎপাদনের উপর আবহাওয়া জলবায়ুর যে প্রভাব এই অধ্যায়ে তার মূল আলোচ্য বিষয়। তো আলোচনার শুরুতেই বলি, পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে পারে তোমাদের, যেমন সেকেন্ড ইয়ারে পরীক্ষা চলছে, এরপরে হয়তো তোমাদের পরীক্ষা হবে। সুতরাং একটু পড়াশোনা মনোযোগ দিয়ে করবে, এই বন্ধের মধ্যে সময়টাকে কাজে লাগাবে। আমরা যে হোমওয়ার্কগুলো দিচ্ছি হোমওয়ার্কগুলো করবা, অ্যাসাইনমেন্টগুলো করবা এবং নিয়মিত ক্লাসগুলো দেখবা, কারণ যে কোনো সময় পরীক্ষা হতে পারে। তো আমরা কথা না বেরিয়ে আলোচনা চলে যাই। আজ তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে কৃষি জলবায়ু সম্বন্ধে ডিসকাস করব। তো প্রথমেই আমরা চলে যাই আলোচনা বিষয় আবহাওয়া জলবায়ু কি। আবহাওয়া ও জলবায়ু, আগে জানতে হবে আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে। এখান থেকে প্রশ্ন আসতে এরকম যে আবহাওয়া কি, জলবায়ু কি, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি, এরকম আসতে পারে। আবহাওয়া জলবায়ু এরকম পার্থক্য তোমাদের পরীক্ষার সময় আসতে পারে। যদি পরীক্ষার সময় আসে তোমরা এইভাবে লিখবে, সহকারে লিখবে পার্থক্যগুলা। সাধারণত খ নম্বরে মানে অনুধাবনমূলক কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের পার্থক্য আসতে পারে। 2 মার্কের পার্থক্য আসে, তোমরা 3টে অথবা কমপক্ষে 4টে লিখবে। আর যদি ঘ নম্বরে কম্পারিশনটা আসে, তুলনামূলক আলোচনা, সেই ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করতে হবে। তো আবহাওয়া কি? কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। কোনো নির্দিষ্ট অঞ্চলে বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে বলা হয়েছে কি আবহাওয়া। বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, তাপমাত্রা কোনো নির্দিষ্ট অঞ্চলের সাধারণত একদিন বোঝায়। কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। আর জলবায়ু হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার 25 থেকে 30 বছরের গড়কে জলবায়ু বলে। কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলের আবহাওয়ার 25 থেকে 30 বছরের গড়কে জলবায়ু বলে। প্রথমে পার্থক্য 1 নম্বরের জন্য সংজ্ঞা দিয়ে দেওয়া, এরকম এখানে এই সংজ্ঞা দিয়ে দিলে, যেটা বললাম আমি। এটা হচ্ছে কি বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এখান থেকে বায়ুমণ্ডলের দীর্ঘ সময়ের অবস্থা, যেমন 25 থেকে 30 বছরের গড়। ঠিক আছে। আরেকটা দিন হচ্ছে সাধারণত আবহাওয়া কি পরিবর্তন যে কোনো সময় হতে পারে। আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কিন্তু জলবায়ু যে কোনো সময় পরিবর্তন হয় না। জলবায়ু পরিবর্তন কি এটা দীর্ঘ সময় পরে জলবায়ু পরিবর্তন হয়। ক্লিয়ার? তারপরে এরকম দিতে পারো যে আবহাওয়া মৌসুমী জলবায়ু দ্বারা কি প্রভাবিত হয়। সাধারণত মৌসুমী জলবায়ু কি আবহাওয়া প্রভাবিত হতে পারে মৌসুমী জলবায়ু দ্বারা। আর কোনো নির্দিষ্ট অঞ্চলের অক্ষাংশ আছে, দ্রাঘিমা আছে, ওখানে মাটির গুণাগুণ, ওই নির্দিষ্ট অঞ্চল মাটির যে গুণাগুণ অবস্থা আছে, এইগুলো কি জলবায়ু পরিবর্তন করে থাকে। দৈনন্দিন কৃষির যদি অংশ সময় আছে, এটা কি মনে করো কৃষি চাষাবাদ পদ্ধতি, জলবায়ু কৃষি চাষাবাদ পদ্ধতি, এগুলো কি জলবায়ু দ্বারা আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রভাবিত হতে পারে। কৃষি চাষাবাদ পদ্ধতি কোনো নির্দিষ্ট অঞ্চলের সাময়িক চাষাবাদ পদ্ধতি কি পরিবর্তন হতে পারে। আর জলবায়ু দ্বারা সাময়িকভাবে কোনো কিছু পরিবর্তন হয় না, চাষাবাদ পদ্ধতি পরিবর্তন হয় না। জলবায়ু দ্বারা সাময়িক চাষাবাদ পদ্ধতি বা কোনো কিছু পরিবর্তন হয় না। এটা কি করে ঋতুভিত্তিক ফসলের পরিবর্তন হতে পারে। যেমন শীতকালে ঋতুতে কোন কোন ফসল ফলবে, গ্রীষ্মকালে কোন কোন ফসল ফলবে, বা এইরকম পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে কৃষির ক্ষেত্রে, জলবায়ুর ক্ষেত্রে। আর আবহাওয়ার ক্ষেত্রে মনে করো কোনো নির্দিষ্ট সময়ের সাময়িক চাষাবাদ পদ্ধতি, তারপরে কতটুকু সার দিতে হবে,
কোন জমিতে এই পদ্ধতি বা কোন পদ্ধতি চাষ করলে ফসল ভালো হবে, এটা হচ্ছে কি আবহাওয়া নিয়ন্ত্রণ করে। আর জলবায়ু হচ্ছে ঋতুভিত্তিক যে ফসলগুলো আছে ওগুলো নিয়ন্ত্রণ করে। এইভাবে তোমরা 3 থেকে 4টে দেবা। আবহাওয়া হচ্ছে কি মোট সূর্যালোক ঘন্টা, আবহাওয়া হচ্ছে কার নির্ভর করে মোট সূর্যালোক ঘন্টা দ্বারা কি পরিবর্তিত হতে পারে বা প্রভাবিত হয়। এটা হচ্ছে কি মোট সূর্যালোক ঘন্টা ছাড়াও কি জলবায়ু মোট সূর্যালোক ঘন্টা এবং কি দিবাদৈর্ঘ্য, মানে সূর্যের যে পরিমাণ কতটুকু আলো দেবে এই আলোর পরিমাণ দিবাদৈর্ঘ্যের উপরও নির্ভর করে। এইভাবে তুমি পার্থক্যগুলো লিখবা যে আবহাওয়া জলবায়ুর মধ্যে কী কী পার্থক্য আছে। এইবার আমরা আলোচনা করবো কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা আছে দেখবা জলবায়ুর প্রভাব। জলবায়ুর আবহাওয়ার যে কৃষি ফসলের উপর জলবায়ুর প্রভাব, যদি আসি ফসলের উপর জলবায়ুর প্রভাব। জলবায়ুর যে প্রধানগুলো আছে যেমন দিবাদৈর্ঘ্য, আছে না, আর্দ্রতা, তাহলে কি তাপমাত্রা, এই সব ফসলের উপর জলবায়ুর যে উপাদানগুলো কি প্রভাব খাটে পরীক্ষার সময় আসার ক্ষেত্রে তোমাকে এগুলোকে জানতে হবে যে দিবাদৈর্ঘ্যের উপর ফসলের কি প্রভাব পড়ে, আর্দ্রতা বেশি হলে কি হয়, তাপমাত্রা বেশি হলে কি হয়। এখানে একটা বিষয় তোমাকে জানতে হবে কার্ডিনাল তাপমাত্রা কি। কার্ডিনাল তাপমাত্রা, তো তাপমাত্রা দিবাদৈর্ঘ্যের উপর ভিত্তি করে ফসলের কথা শুরু আসছে বড় দিনের উদ্ভিদ, ছোট দিনের উদ্ভিদ, এই সংখ্যাগুলো ব্যাগ মধ্যে আসলে আমাদেরকে জানতে হবে সুন্দরভাবে বড় দিনের উদ্ভিদ, ছোট দিনের উদ্ভিদ, তারপর হচ্ছে দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ। দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ, এই সময় তোমাকে জ্ঞান লাভ করতে হবে যে কোনটা। তো আমরা এখন চলে যাই মূল আলোচনায়। বড় ধরনের উদ্ভিদগুলো কি কি আমরা লিখে পরে আলোচনা করি। আউশ ধান, চাল কুমড়া, ধুন্দল, চিচিঙ্গা, এগুলো হচ্ছে কি বড় দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদগুলো কি কি শাক জাতীয়, সাধারণত কি রবি মৌসুম শীতকালে যে ফসলগুলো হয়ে থাকে, যেমন পুঁই শাক, পুঁই শাক হচ্ছে লাল শাক, পালং শাক, লাল শাক, পালং শাক, এগুলো হচ্ছে কি সাধারণত দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদ, সাধারণত কি যেমন কার্পাস তুলা, বেগুন হতে পারে, তারপরে ভেন্ডি, যেমন হচ্ছে ধরো টমেটো, কাগজ টমেটো ইত্যাদি ইত্যাদি মনে করো। তো আলোচনা চলে যাই। দিবাদৈর্ঘ্যটা কি তোমাদের জানতে হবে। ফার্স্টে দিবাদৈর্ঘ্য কি কাগজ টমেটো, চীনা বাদাম, সাধারণত সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, সাধারণত
সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে সময় একে বলা হচ্ছে দিবাদৈর্ঘ্য। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সময়কে বলা হয় দিবাদৈর্ঘ্য। অর্থাৎ কতক্ষণ পর্যন্ত সূর্যের আলো তোমাদের এখানে দেবে বামণ্ডলে বা দুনিয়াতে, এটা আছে কি কেবল আমরা দিবাদৈর্ঘ্য বলি। ক্লিয়ার? সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সময়কে দিবাদৈর্ঘ্য বলে। আর্দ্রতা হলো কি? বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুতে কি? বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। ক্লিয়ার? তারপর হচ্ছে কার্ডিনাল তাপমাত্রা, মানে কোনো একটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য সর্বোচ্চ, সর্বনিম্ন এবং সর্বোত্তম তিনটি তাপমাত্রা প্রয়োজন। সর্বোচ্চ, সর্বোত্তম এবং নিম্ন, এই তিনটি তাপমাত্রাকে বলা হচ্ছে কার্ডিনাল টেম্পারেচার। ক্লিয়ার? কোনো উদ্ভিদের বেঁচে থাকার জন্য যে সর্বোচ্চ, এটা হচ্ছে কি সর্বনিম্ন, আর এটা সর্বোত্তম। সর্বোত্তম খেয়াল করো তোমরা, এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোত্তম, এর সর্বনিম্ন, সর্বোচ্চ, এটা সর্বোত্তম। সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, আর এটা হচ্ছে সর্বোত্তম। এইটা সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম, এই তিনটে তাপমাত্রা, এই তিনটে তাপমাত্রাকে বলা আছে কার্ডিনাল টেম্পারেচার। ক্লিয়ার? উদ্ভিদের বেঁচে থাকার জন্য এই তিনটে সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম তাপমাত্রা থাকে, একে বলা আছে কার্ডিনাল তাপমাত্রা। যেমন আমি যদি রবি মৌসুমের কথা আলোচনা করি, রবি মৌসুমে সাধারণত যে ধরনের ফসল ফলে তাদের সর্বনিম্ন তাপমাত্রা আছে কত? মনে করো 1 থেকে 15, সর্বনিম্ন তাদের 1 না 10 থেকে, আর সর্বোচ্চ আছে মনে করো 31 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোত্তম হচ্ছে কত? 16 থেকে 30। এই তিনটে টেম্পারেচারকে বলা হচ্ছে কি কার্ডিনাল টেম্পারেচার। ক্লিয়ার? কোনো উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি দরকার? সর্বনিম্ন, সর্বোচ্চ এবং সর্বোত্তম। সর্বোচ্চ, এটা হচ্ছে কি সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোত্তম। সর্বনিম্ন, সর্বোচ্চ, এই তিনটা টেম্পারেচার বলে আমরা কি কার্ডিনাল টেম্পারেচার। ক্লিয়ার সবাই? তো এখন আমরা কি কি জানলাম? দিবাদৈর্ঘ্য, আর্দ্রতা, তাপমাত্রা। এগুলো হচ্ছে বড়দিনের উদ্ভিদ। সাধারণত যে সকল উদ্ভিদের পুষ্প ধারণ, ফলন এবং উৎপাদন, যে সকল উদ্ভিদের ফলন উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য বা দিবাদৈর্ঘ্য 12 ঘন্টার বেশি প্রয়োজন, তাদেরকে বড়দিনের উদ্ভিদ বলে। যে সকল উদ্ভিদকে ফসল উৎপাদনের জন্য, ফলন বা বৃদ্ধির জন্য দিবাদৈর্ঘ্যের পরিমাণ 12 ঘন্টার বেশি প্রয়োজন, তাদেরকে বড়দিনের উদ্ভিদ বলে। যেমন এই যে আউশ ধান, চাল কুমড়া, ধুন্দল, চিচিঙ্গা ইত্যাদি। এটা ছোট দিনের উদ্ভিদ।
যে সকল উদ্ভিদের ফলন এবং উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য বা দিবা দৈর্ঘ্য 12 ঘন্টার কম প্রয়োজন তাদেরকে ছোট দিনের উদ্ভিদ বলে, যেমন লাল শাক, পালং শাক ইত্যাদি। সাধারণত শীতকালীন যে ফসলগুলো এখানে মূলা। এবার দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ মানে এই না যে শুধু লাগবে না, মনে রাখবা উদ্ভিদের পুষ্পায়ন, ফল ধরন, উৎপাদন জন্য সূর্য আলো প্রয়োজন। সূর্য আলো ছাড়া এগুলো কোনো কিছু সম্ভব নয়। যে সকল উদ্ভিদের পুষ্পায়ন, উৎপাদন বা ফলনের জন্য 12 ঘন্টার বেশি বা 12 ঘন্টার কম, দুই অবস্থায় কি এরা উদ্ভিদের ফলন বৃদ্ধি হতে পারে, উৎপাদন হতে পারে। এই জন্য বলা হচ্ছে কি বলা হয় দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ। 12 ঘন্টার বেশি হলেও হবে, 12 ঘন্টার কম হলেও হবে। একে বলা হয় দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ। মানে সবসময় ঋতুতে রবি মৌসুম, খরিফ মৌসুম, সব মৌসুমে কি এগুলো ফসল উৎপাদন বৃদ্ধি হতে পারে, কমতে পারে। এজন্য বলা দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ। ক্লিয়ার? যে সকল উদ্ভিদের ফলন এবং উৎপাদনের জন্য 12 ঘন্টার বেশি বা 12 ঘন্টার কম উভয় সময় প্রয়োজন বা উভয় সময়ে উৎপাদন করা যায় তাকে দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদ বলে, যেমন কার্পাস তুলা, টমেটো, চীনাবাদাম ইত্যাদি। এটা হচ্ছে আজকে আলোচনা। এখন ফসলের উপর জলবায়ুর যে প্রভাব, আজকে অনেকগুলো উপাদান রয়েছে, আমি শুধু আলোচনা করব আজকে। সেটা হচ্ছে তাপমাত্রা। এটা নিজস্ব তাপমাত্রা আছে, যেমন তাপমাত্রার অবদান, ফসলের উপর তাপমাত্রার প্রভাব। একটা সর্বনিম্ন তাপমাত্রায় যে উদ্ভিদে বেশি থাকার জন্য একটা নিজস্ব তাপমাত্রার প্রয়োজন, তাকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। যেমন রবি মৌসুমে, যদি আমি রবি মৌসুমে আলোচনা করি, তো রবি মৌসুমে তাপমাত্রার প্রয়োজন হচ্ছে কত? বলছি 16 থেকে 30, এটা হচ্ছে সর্বোত্তম তাপমাত্রা। এই তাপমাত্রায় সাধারণত কি ফসল ফলবে? কোন কোন ফসল আছে, যেমন ধানের ক্ষেত্রে 15 থেকে 30, ধানের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভালো। যদি 30 এর বেশি হয়, যদি কোনো কারণে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়, অত্যাধিক তাপের কারণে ধান চিটা হয়ে যাবে, ফলন বৃদ্ধি হবে। আবার কোনো কোনো উদ্ভিদের তাপমাত্রা কম হয়ে গেলে কি বীজ অঙ্কুরোদ্গম হবে না, বীজের ফলন বৃদ্ধি পাবে না। এই জন্য জলবায়ুর উপর ফসলের বিশাল একটা প্রভাব বিস্তার করে, বিশেষ করে তাপমাত্রা। আবার অত্যাধিক তাপের কারণে ফসল কি পুড়ে নষ্ট হয়ে যেতে পারে, একদম মারা হয়ে যেতে পারে। আবার অন্ধকার বেশি হলে অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়, বীজের অঙ্কুর ক্ষমতা কমে যায়, বীজের ফলন কমে যায়, বীজ চিটে হয়ে যায়, ফসলের ক্ষতি হয়। দেখবা যে আবার তাপমাত্রা কমে গেলে, যেমন ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাপমাত্রা বেশি হয়ে গেলে ধানের বীজ চিটা হয়ে যায়, ধানের শীষ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, রং ফ্যাকাশে হয়ে যায়। এই জন্য ফসলের উপর জলবায়ুর বিশাল প্রভাব বিস্তার করে। এই জন্য সর্বোত্তম যে তাপমাত্রা, ওই তাপমাত্রা দিলে কি ফসলের উৎপাদন ভালো হবে, বৃদ্ধি হবে। এটা হচ্ছে ফসলের উপর তাপমাত্রার প্রভাব। আবার আর্দ্রতার একটা বিশাল প্রভাব বিস্তার করে, যেমন ফসলের উপর একটা সর্বনিম্ন আর্দ্রতা প্রয়োজন। এই আর্দ্রতা না দিলে ফসল উৎপাদন ভালো হবে না। যদি বেশি আর্দ্রতা হয়ে যায়, বেশি ঠান্ডা হয়ে বীজ নষ্ট হয়ে যাবে, ফসল উৎপাদন কমে যাবে। আবার আর্দ্রতা বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে ক্ষতি হবে। এই জন্য একটা সর্বনিম্ন আর্দ্রতা থাকে। যেমন ফসলের ক্ষেত্রে সাধারণত কি 65 থেকে 70 ও 75, 75 আছে। আবার দেখবা কোনো কোনো ক্ষেত্রে 75 থেকে 85, কোনো কোনো বইতে তারপরে 80 থেকে 90। তো কোনো কারণে যদি 85 থেকে 90 এর বেশি হয়ে যায় আর্দ্রতা, সেখানে ফসলের ক্ষতি হবে। আবার এটা আছে মনে করে একদম অ্যাপ্রোপ্রিয়েট আর্দ্রতা ফসলের জন্য 70 থেকে কত 85, এই আর্দ্রতা ফসল করতে ভালো হয়। আবার তাপমাত্রা যদি 35 বেশি হয়ে যায়, তাহলে কি ফসল কমে যায়, ধান চিটে হয়ে যাবে, বীজ ফসলের ক্ষতি হবে। আবার কোনো কোনো ফসল বেশি নিচে তাপমাত্রা কমে আসলে বীজ অঙ্কুরিত হবে না। এই বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করতে হবে, যে ফসলের উপর জলবায়ুর একটা বিরাট প্রভাব বিস্তার করে। সর্বনিম্ন তাপমাত্রা
যে তাপমাত্রা কম হলে ফসল ফলবে না, আবার সর্বোত্তম তাপমাত্রা ওই তাপমাত্রা ফসল বেশি হবে, সর্বোচ্চ তাপমাত্রা ওর বেশি হলে ফসল কি মারা যাবে। এটা হচ্ছে ফসলের উপর জলবায়ুর প্রভাব। তো আজকে ক্লাস এই পর্যন্তই। যদি কারো বুঝতে সমস্যা তুমি আবার বলবে। আমি কি আলোচনা করছি, আবহাওয়া কি, জলবায়ু কি, কার্ডিনাল তাপমাত্রা কি, আর্দ্রতা কি, ক্লিয়ার সবাই? বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট সময়ের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। আর কোনো অঞ্চল নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার 25 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে, জলবায়ু। আর যে সর্বোচ্চ, সর্বনিম্ন এবং সর্বোত্তম তাপমাত্রা উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে তাকে বলা হচ্ছে কি কার্ডিনাল টেম্পারেচার। বায়ুতে বা বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে কি বলে, বায়ুর আর্দ্রতা বলে। আর হচ্ছে কি বলছি যে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে সময়, এই টোটাল সময়টাকে বলা হচ্ছে কি দিবাদৈর্ঘ্য। এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। আর সাধারণত 12 ঘন্টার বেশি যে সকল উদ্ভিদের ফলন ও উৎপাদনের জন্য সূর্যালোক প্রয়োজন 12 ঘন্টার বেশি বা দিবাদৈর্ঘ্যের প্রয়োজন 12 ঘন্টার বেশি তাকে বড়দিনের উদ্ভিদ। আর যে সকল উদ্ভিদের উৎপাদন এবং ফলনের জন্য সূর্যালোক 12 ঘন্টার কম প্রয়োজন তাকে বলা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ। আর যে সকল উদ্ভিদের 12 ঘন্টার বেশি 12 ঘন্টার কম দুটাই প্রয়োজন হয়, দুটা সময় তারা ফসল উৎপাদন এবং ফলন হতে পারে, তাকে বলা হচ্ছে দিবস নিরপেক্ষ উদ্ভিদ। উদাহরণ দিয়ে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই। সবার সার্বিক মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।